নমস্কার বন্ধুরা, আমি মানিক। আজকে আমি তোমাদের সামনে পেপার ওয়ানের যে আলোচনায় কোয়েশ্চেন আনসার সিরিজ নিয়ে এসেছিলাম, অর্থাৎ টিচিং অ্যাপটিটিউড থেকে, তার আজকে দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটি মিস করে থাকলে তোমরা ডিসক্রিপশন বক্সে দেখে নেবে, ওখানে আমি লিঙ্ক অলরেডি দিয়ে রেখেছি। এছাড়া উপরে দেখো ডান দিকে আই বটনে, সেখানেও আমি লিঙ্কটা দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো চলো আজকে শুরু করা যাক। আমরা আগের দিনের যে সিরিজটা রেখেছিলাম সেখানে আমরা মূলত প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত টিচিং অ্যাপটিটিউড থেকে কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলোই করছিলাম। তো সেই মতো আমরা প্রায় 2007 সাল কমপ্লিট করেছিলাম। আজ 2008 থেকে আমরা এগোবো সামনের দিকে। তো চলো শুরু করা যাক। 2008 সালের প্রথম প্রশ্ন দেখো, জুন মাসের প্রশ্ন এটি। দ্য টিচার হ্যাজ বিন গ্লোরিফাইড বাই দ্য ফ্রেজ ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড বিকজ। তোমরা নিশ্চয়ই জানো টিচারদেরকে এই তিনটি টার্ম ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড বলা হয়ে থাকে। তো বলা হয়েছে কেন এইরকম তাকে গৌরবান্বিত করা হয়, কেন তাকে এত সুন্দরভাবে বলা হয়, কারণটা কি? অপশন দিয়েছে, হি হ্যাজ টু প্লে অল ভাইটাল রোলস ইন দ্য কনটেক্সট অফ সোসাইটি। অপশন বি, হি ট্রান্সমিট the high value of humanity to students. He is the great reformer of the society. D, he is a great patriot. আমি বাংলা বলবো না, তোমরা দেখো কোনটা হবে। জাস্ট রাইট। প্রথমে একটা আমি টেকনিক বলেছিলাম যে এলিমিনেশন পদ্ধতি ইউজ করবে, যেই অপশনটা হবে না তাকে আগে বাদ দাও। আচ্ছা, হি ইজ এ গ্রেট প্যাট্রিয়ট, ইনি হচ্ছেন একজন মহান দেশপ্রেমিক, এখানে কোনো কাজে লাগবে? আশা করি নয়। জাস্ট ওয়েট এ বিট। তো বুঝতেই পারছো যে প্রথম আমাদের ডি অপশানটাকে ক্যান্সেল করে দিলাম। তারপরে রয়েছে, হি ইজ দ্য গ্রেট রিফর্মার অফ দ্য সোসাইটি। আচ্ছা, সমাজ সংস্কারক হলেই শুধু কি হয়ে যাবে? তাহলে ফ্রেন্ড কি করে হবে? আচ্ছা, গাইড ধরলাম, পথপ্রদর্শক, ফিলোজফার ধরলাম, তাহলে ফ্রেন্ড তো নিশ্চয়ই হচ্ছে না, তাহলে এই অপশানটাও আমার বাদ যাবে। এবারে দেখো অপশন বি, হি ট্রান্সমিট দ্য হাই ভ্যালু, অর্থাৎ উঁচু গুণ বা ভ্যালু অফ হিউম্যানিটি, অর্থাৎ মানবতার টু স্টুডেন্টস। এই অপশানটা কিন্তু অনেক অংশে কারেক্ট লাগছে। ওকে, কাটলাম না, অপশন এ দেখি, হি হ্যাজ টু প্লে অল ভাইটাল রোলস ইন দ্য কনটেক্সট অফ সোসাইটি। সমাজ অনুসারে সমস্ত ভাইটাল গুরুত্বপূর্ণ রোলগুলো প্লে করা। আচ্ছা, সমাজের জন্য শুধু কি কাজ করবে? ফর দ্য পারপাস অফ স্টুডেন্ট ওটা কি কাজ করবে না? যেহেতু আমরা টিচিং নিয়ে পড়ছি, টিচিংয়ের ক্ষেত্রে তাকে ফ্রেন্ড, ফিলোজফার, গাইড বলি স্টুডেন্টদের জীবনে, তাহলে সেখানে সোসাইটি আনবো কেন? তাহলে যদিও অপশন এইটা মনে হচ্ছে, বাট অ্যাকচুয়াল অ্যান্সার মনে হচ্ছে কিন্তু বি। তাই আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। গট ইট? চলো নেক্সট প্রশ্ন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ ফেলিওর ফর টিচার লাইজ ইন দ্য এরিয়া অফ। একজন শিক্ষকের কোন অংশে তার ব্যর্থতা বুঝিয়ে দেয়? গট ইট? প্রশ্ন বোঝা গেছে? দেখো অপশনগুলো দেখো এবং তাড়াতাড়ি উত্তর ভেবে নাও, আমি সঠিক উত্তর বলছি। এই ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, অর্থাৎ স্টুডেন্ট এবং টিচারের মধ্যে রিলেশনশিপটা স্ট্রেনদেন করা, এটা কি ব্যর্থতা? নেক্সট, যদি সেটা থাকে তাহলে তার ব্যর্থতাকে বোঝা যায়। অর্থাৎ এটা এই রিলেশনশিপ স্টুডেন্ট এবং ছাত্রের মধ্যে, টিচার এবং ছাত্রের মধ্যে যদি রিলেশনশিপ ঠিকঠাক নাও থাকে তাহলে কিন্তু চলে যাবে, তাই না? এখানে টিচারের ফেলিওর তো বোঝা যাবে না, এটা তো শুধু ব্যর্থতা হতে পারে না, কোনো হতে পারে যে তার অন্য কোনো ইস্যু হতে পারে কোনো বিশেষ ক্ষেত্রে। এটা যদিও হতে পারে যে এটা একটা ব্যারিয়ার, যে টিচারের ফেলিওর, যে সে ছাত্রের সাথে সঠিক রিলেশনশিপ গড়ে ওঠেনি, কিন্তু এটা কি সব থেকে গুরুত্বপূর্ণ তা আমাদেরকে দেখতে হবে বাকিগুলো দেখে। অপশন বি বলছে, ল্যাক অফ কমান্ড ওভার দ্য নলেজ অফ দ্য সাবজেক্ট। তিনি যে বিষয়টা পড়াতে এসেছেন ছাত্রদেরকে সে বিষয়ে তার যথেষ্ট জ্ঞান নেই, ওকে, কতটা দক্ষতা নেই। তারপরে রয়েছে ভার্বাল এবিলিটি, অর্থাৎ তিনি ঠিক করে বলতে পারছেন না, অর্থাৎ বললেও গুছিয়ে বলতে পারছেন না। তো এটাও একটা ফেলিওর অবশ্যই।
স্ট্রিক্ট হ্যান্ডলিং অফ দ্য স্টুডেন্টস, ক্লাসরুমে ছাত্রছাত্রীরা সমস্ত ছাত্রছাত্রীরা গণ্ডগোল করছে, সেটা হ্যান্ডেল করতে পারছে না। তো এখানে সবগুলোই কিন্তু মনে হচ্ছে টিচারের ব্যর্থতা, কিন্তু যে ব্যর্থতাটা আমাদের কাছে ক্রুশিয়াল মনে হবে সেটা কি করতে হবে? দেখো, রিলেশনশিপ দ্যাট ডাজন্ট ম্যাটার, তাহলে আমার এটা হবে না। ঠিক একই রকমভাবে স্ট্রিক্ট হ্যান্ডলিং করা ছাত্রছাত্রীর এটা অতটা তার ব্যর্থতা নাও হতে পারে। একজন তিনি খুব ফ্র্যাঙ্ক, এদেরও কিন্তু টিচারের ব্যর্থতা নয়, এটা স্টুডেন্টরা, টিচার যেহেতু খুব ফ্র্যাঙ্ক, তিনি ছাত্রদের সাথে ভালোভাবে মেশেন, তারা সেটা অপরচুনিটিটাকে তারা ওয়েস্ট করছে। ভার্বাল এবিলিটি, তিনি যদি ভার্বালে যদি না হয়ে থাকে, তিনি ভালো করে যদি না বলতে পারেন, সেটা একটা ব্যর্থতা। কিন্তু তার থেকে সব থেকে যেটা হচ্ছে ল্যাক অফ কমান্ড অফ দ্য নলেজ অন দ্যাট সাবজেক্ট, তাই না? ওই বিষয়ে যদি তার নলেজ না থাকে তাহলে ও পড়াবে কি? সেখানে তোমার রিলেশনশিপ থাকুক না থাকুক, বা কথা বলার ক্ষমতা থাকুক না থাকুক, বা স্টুডেন্টদের হ্যান্ডেল করার ক্ষমতা থাকুক না থাকুক, তাহলে সব থেকে জরুরি হচ্ছে ল্যাক অফ কমান্ড ওভার দ্য নলেজ অফ দ্য সাবজেক্ট, বিষয়টার উপরে তার নলেজ থাকতে হবে, তাই না? চলো নেক্সট প্রশ্ন যাই। প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন, এ টিচার ক্যান এস্টাবলিশ র্যাপোর্ট উইথ হিজ স্টুডেন্টস বাই, একজন টিচার তার ছাত্রের সাথে বন্ধনটা কিভাবে করবে, খুব ভালো বন্ধনটা কিভাবে হবে? র্যাপোর্ট। বিকামিং এ ফিগার অফ অথরিটি, এক বিশেষ কোনো ব্যক্তিত্ব হয়ে যাওয়া ছাত্রের জীবনে এর মাধ্যমে। তারপরে ইমপ্রেসিং স্টুডেন্টস উইথ নলেজ অ্যান্ড স্কিল, তার জ্ঞান এবং দক্ষতা দেখিয়ে ছাত্রকে ইমপ্রেস করবে। সি প্লেয়িং দ্য রোল অফ এ গাইড, পথপ্রদর্শক হিসেবে কাজ করে। বিকামিং এ ফ্রেন্ড টু দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের বন্ধু হয়ে যাওয়া, সব কিছুতে যেন নিজেকে ঢুকিয়ে ফেলা এবং বন্ধুর মতো আলোচনা করা। তো এর মধ্যে কোনটা হবে ভাও? উত্তর হলো অপশন বি হচ্ছে উত্তর। কেন? দেখো যে এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সব থেকে জরুরি যেটা হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে, তা হচ্ছে টিচার কত সুন্দর নলেজ দিতে পারছে এবং দক্ষতা, এবং এটাই হচ্ছে সব থেকে জরুরি টিচিংয়ের ক্ষেত্রে। টিচার একজন তিনি হবেন এমন নয় যে ক্লাসে এসে শুধু গাইড করবেন, মোটিভেশনাল কথা বলবেন, তিনি ছাত্রছাত্রীদের বন্ধু হয়ে যাবেন, একজন অথরিটি হয়ে যাবেন, এমন নয়। তিনি তার দক্ষতা দেখাবেন এবং তারপরে সেখানে তার জ্ঞানটাকে সবার কাছে ছড়িয়ে দেবেন। তাই অপশন বি উত্তর। দেন এডুকেশন ইজ এ পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট অফ ড্যাশ, অর্থাৎ শিক্ষা কোনটির সব থেকে শক্তিশালী উপাদান? বলেছে সোশ্যাল ট্রান্সফরমেশন, সামাজিক পরিবর্তন, পার্সোনাল ট্রান্সফরমেশন, ব্যক্তিগত পরিবর্তন, কালচারাল ট্রান্সফরমেশন, সংস্কৃতিগত পরিবর্তন, বা তারপর অপশন ডি বলেছে অল অফ দি অফ সবগুলি। তো এখানে দেখো এডুকেশন সোসাইটিও প্রভাব রয়েছে, তোমার ব্যক্তিগত পরিবর্তনের জন্য সেখানেও প্রভাব রয়েছে, এবং সংস্কৃতিগত দিক থেকে সেখানেও প্রভাব রয়েছে। তাই আমাদের এখানে অপশন কোনো একটি নয়, সবকটি হবে, তাই সেই অর্থে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, এ টিচার্স মেজর কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য ম্যাক্সিমাম সেলফ রিয়ালাইজেশন অফ দ্য স্টুডেন্ট ইজ অ্যাফেক্টেড থ্রু, একজন শিক্ষকের অধিক কন্ট্রিবিউশন, অর্থাৎ তার যদি দান বলতে পারি, টুয়ার্ডস দ্য ম্যাক্সিমাম সেলফ রিয়ালাইজেশন অফ দ্য স্টুডেন্ট, একজন ছাত্রের বা ছাত্রীর তার আত্ম উপলব্ধির ক্ষেত্রে কোথায় তার প্রভাবটা পড়ে থাকে? এ কনস্ট্যান্ট ফুলফিলমেন্ট অফ দ্য স্টুডেন্টস নিডস, একজন শিক্ষক যে একটা ছাত্রের সবসময় তার যেটা দরকার, যেটা তার যা নিড থাকে সেটাকে ফুলফিল করে দেয়, তখন হবে। বি বলছে স্ট্রিক্ট কন্ট্রোল অফ ক্লাসরুম অ্যাক্টিভিটিস, একজন শিক্ষক তিনি ক্লাসের সবসময় পিন ড্রপ সাইলেন্স রাখে, অর্থাৎ কেউ কথা বলে না, একেবারে তাকে ভয় করে সবাই। তিন হচ্ছে সেন্সিটিভিটি টু স্টুডেন্টস নিডস, গোলস অ্যান্ড পারপাসেস। না 3 নম্বর বলছে একজন টিচার যে সবসময় ছাত্রছাত্রীদের দরকারের পাশাপাশি তাদের লক্ষ্য কী হওয়া উচিত, তাদের উদ্দেশ্য কী হওয়া উচিত, সব কিছুর দিকে নজর রাখে, এটা হওয়া উচিত। না ডি স্ট্রিক্ট রিইনফোর্সমেন্ট অফ অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ডস, অর্থাৎ শিক্ষার যে স্ট্যান্ডার্ডটাকে হাই করতে হবে, বারবার তিনি এইরকম চিৎকার করতে থাকে। তাহলে কোনটা হবে? অবশ্যই অপশন সি, তাই না? ওকে, এবারে আমরা
পরের বছরের প্রশ্নে যাচ্ছি 2008 এর ডিসেম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ টিচার্স সাকসেস ডিপেন্ডস অন। স্বামী বিবেকানন্দ মতানুযায়ী একজন শিক্ষকের সফলতা কিসের উপর নির্ভরশীল? এ, হিজ রিনাউন্সিয়েশন অফ পার্সোনাল গেইন অ্যান্ড সার্ভিস টু আদার্স, তার ব্যক্তিগত অর্জন এবং অন্যকে সার্ভিস দেওয়া এর মাধ্যমে। বি, হিজ প্রফেশনাল ট্রেনিং অ্যান্ড ক্রিয়েটিভিটি, তার পেশাগত জীবিকাগত ট্রেনিংয়ে এবং তার ক্রিয়েটিভিটিতে। অপশন সি, হিজ কনসেন্ট্রেশন অন হিজ ওয়ার্ক, তার নিজের কাজে মনোযোগ দেওয়ার মাধ্যমে। অ্যান্ড ডিউটিজ উইথ এ স্পিরিট অব ওবেডিয়েন্স টু গড, ভগবানের প্রতি অনুগত্য কর্তব্য পালনের মাধ্যমে। না অপশন ডি, হিজ মাস্টারি অন দ্য সাবজেক্ট অ্যান্ড ক্যাপাসিটি ইন কন্ট্রোলিং দ্য স্টুডেন্টস, তার বিষয়ের মাস্টারি হওয়া এবং তার ক্যাপাসিটি ইন কন্ট্রোলিং, তিনি কীভাবে তার ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রণ করবে তার উপর। হ্যাঁ, তো এখানে যে অপশানগুলি রয়েছে দেখবে সবগুলোই কিন্তু মনে হচ্ছে একজন শিক্ষকের সফলতার জন্য জরুরি, কিন্তু আমাদের কিন্তু প্রশ্নটা ভালো করে দেখতে হবে যে স্বামী বিবেকানন্দের মতে কি। স্বামী বিবেকানন্দের মতে এখানে যে মতবাদগুলি রয়েছে সেটা প্রথমটাই, তিনি মনে করতেন আত্মত্যাগ সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ একজন টিচারের ক্ষেত্রে। তাই প্রথম অপশনে বলেছে টিচার্স রিনাউন্সিয়েশন বা আত্মত্যাগ অফ পার্সোনাল গেইন, অর্থাৎ নিজের কিছু লাভ এটা ত্যাগ করা, এবং সার্ভিস টু আদার্স, এবং অন্যদেরকে তিনি তার নিজের ফেথফুল সার্ভিস দিয়ে যাবেন। এটাই হচ্ছে স্বামী বিবেকানন্দের মতবাদ। ওকে, নেক্সট চলো, নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং টিচার উইল বি লাইকড মোস্ট? কোন ধরনের শিক্ষককে সব থেকে ছাত্রছাত্রীরা বেশি পছন্দ করবে? অপশন এ, এ টিচার অফ হাই আইডিয়ালিস্টিক অ্যাটিটিউড, একজন শিক্ষক যার মধ্যে অ্যাটিটিউডের দিক থেকে, ভাবভঙ্গির দিক থেকে যেন আইডিয়াল তাকে। অপশন বি, এ লাভিং টিচার। অপশন সি, এ টিচার হু ইজ ডিসিপ্লিনড, যে খুব ডিসিপ্লিনড। অপশন ডি, এ টিচার হু অপটেন অ্যামিউজেস হিজ স্টুডেন্টস, যে একজন শিক্ষক যিনি সবসময় ছাত্রছাত্রীদেরকে কী করবে, আনন্দ ফুর্তি দেবে। তো এই অপশানগুলির মধ্যে আমরা যদি দেখি যে পছন্দের শিক্ষক তিনিই হবেন যার মধ্যে কিন্তু আইডিয়ালিস্টিক অ্যাটিটিউডও থাকবে, ডিসিপ্লিনও হবে, স্টুডেন্টদেরকে আনন্দ ফুর্তি দেবে সেটা তো হবে না। তাই অপশন ডি কোনো মতেই হতে পারে না। অপশন বিটাকে আমি মিস করলাম, কারণ এ লাভিং টিচার তিনি সব কিছুতে খেয়াল রাখবেন, আইডিয়ালিস্টিক অ্যাটিটিউডও দেবেন এবং তার পাশাপাশি তিনি ডিসিপ্লিনড হবেন। তাই এখানে আমরা কনফিউশন স্টেটে থাকার জন্য আমরা কিন্তু অপশন বিকে এখানে কারেক্ট অ্যান্সার ধরব, এবং অপশন বিটাকে কিন্তু এনটিনেটের যখন অ্যান্সার সিরিজ বেরিয়েছিল, কারণ এনটিনেট যখন পরীক্ষা নেয় তারপরে তাদের অ্যান্সার সিরিজ দেয়, সেখানে অপশন বিটাকে কিন্তু তারা অ্যান্সার হিসেবে ধরিয়েছেন বা দেখিয়েছেন। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। এ টিচার্স মোস্ট ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ ইজ, একজন শিক্ষকের সবথেকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বা আমরা বলতে পারি যে মূল লক্ষ্য বা চ্যালেঞ্জ বলতে পারি, তার যে সামনে যে সম্মুখীন বাধা সেটা কি? টু মেক স্টুডেন্টস টু ডু দেয়ার হোমওয়ার্ক, ছাত্রছাত্রীদেরকে হোমওয়ার্ক করে আসতে তাদেরকে বলা এবং সেটা করিয়ে নেওয়াটা সব থেকে ডিফিকাল্ট কাজ তাদের কাছে। অপশন বি, টু মেক টিচিং লার্নিং প্রসেস এনজয়েবল, অর্থাৎ শিক্ষা গ্রহণ এবং শিক্ষা অর্জন এই পদ্ধতিটাকে যেন একটা এনজয়েবল মোমেন্ট করে দেওয়া। অপশন বি সি, টু মেনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাসরুম, শিক্ষা শ্রেণীকক্ষে ডিসিপ্লিন রাখা ছাত্রছাত্রীদের মধ্যে। অপশন ডি, টু প্রিপেয়ার দ্য কোয়েশ্চেন পেপার, প্রশ্নপত্র তৈরি কর। তো এই অপশনগুলি দেখলেই অনায়াসেই আমরা বলে দিতে পারি এখানে অপশন বি
কারণ হচ্ছে একজন টিচারের সবথেকে কঠিন কাজ হচ্ছে যে টিচিং লার্নিংটাকে এনজয়েবল করে দেওয়া, কারণ এটা করতে গেলে তার অনেক দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। বাকিগুলো কিন্তু খুব ইজিলি করতে পারে। হোম টাস্ক তাকে দিতে পারে, কোয়েশ্চেন পেপারও রেডি করতে পারেন পত্র দেখে বা বই দেখে, ডিসিপ্লিনও করতে পারে ক্লাসে ছাত্রছাত্রীদেরকে তার সেই রকম ক্যারেক্টার পার্সোনালিটি আনিয়ে। কিন্তু সবথেকে ডিফিকাল্ট বা চ্যালেঞ্জিং হয়ে যায় যে টিচিং লার্নিং প্রসেসটাকে এনজয়েবল করতে গিয়ে। ওকে, তারপরে চলে আসি ভ্যালু এডুকেশন স্ট্যান্ডস ফর, অর্থাৎ যেখানে ভ্যালু মূল্য থাকবে শিক্ষার ক্ষেত্রে সেখানে কোন অপশনটি কাজ করছে। অপশন এ, মেকিং এ স্টুডেন্ট হেলদি, একজন ছাত্রকে স্বাস্থ্যকর বানিয়ে দেওয়া। অবশ্যই নয়, ভ্যালু এডুকেশন ভ্যালু এখানে হেলদি করার করতে কোনোভাবেই আসে না। মেকিং এ স্টুডেন্ট টু গেট এ জব, একটা টিচার বা একটা এডুকেশন ছাত্র বা ছাত্রীকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য এডুকেশন নিশ্চয়ই নয়, এটাও নয়। ইনকালকেশন অফ ভার্চুস, অর্থাৎ গুণ, মানুষের মধ্যে যে নৈতিকতা, এই সমস্ত গুণগুলো যেন বৃদ্ধি করা, কাছাকাছি মনে হচ্ছে। তবু আমরা অপশন ডিটাকে দেখি, অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি, একটা চরিত্রের সার্বিক দিক থেকে বৃদ্ধি ঘটানো। এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমাদের মনে হচ্ছে সঠিক। তাই আমরা শুধুমাত্র ভার্চুসের ক্ষেত্রে যাব না, আমরা কিন্তু অল রাউন্ড ডেভেলপমেন্টে যাব। ওকে, তারপরে অপশন চলো, তারপরে পরের প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 5, when a normal student behaves in an erratic manner in the class, you would, যদি তোমার শ্রেণীকক্ষে একটা ছাত্র খুব বিদ্ঘট বা উদ্ঘট আচরণ করে, অ্যাজ এ টিচার তুমি কি করবে? অপশন এ, পুল আপ দ্য স্টুডেন্ট, দেন অ্যান্ড 3, ছাত্রটিকে তুমি সামনের দিকে আনবে এবং তাকে সামনে বসাবে। আর 3 নয়, এটা হল দেয়ার অ্যাকচুয়ালি। টক টু দ্য স্টুডেন্টস আফটার দ্য ক্লাস, পড়া শেষ হয়ে গেলে সেই ছেলেটির সাথে কথা বলবে, কেন তুমি এরকম করেছিলে। অপশন সি, আস্ক দ্য স্টুডেন্ট টু লিভ দ্য ক্লাস, তুমি বাচ্চাটিকে বলবে যে তুমি চলে যাও, ক্লাস থেকে বেরিয়ে যাও। অপশন ডি, ইগনোর দ্য স্টুডেন্ট, সেই বাচ্চাটির দিকে তুমি কোনো মনোযোগ দাও না, তাকে এড়িয়ে যাও। তো এখানে যে অপশানগুলো দেখলাম, এখানে কিন্তু যেটা নর্মাল বলে মনে হচ্ছে যে অপশন এ, যদিও আমি ডিকোডটা ভুল করেছি, পুল আপ দ্য স্টুডেন্ট অ্যান্ড দেন অ্যান্ড দেয়ার, মানে বাচ্চাটিকে টেনে আনা। প্রথম অপশনটা তো অবশ্যই হচ্ছিল না। তারপরে আসি অপশন বি, টক টু দ্য স্টুডেন্ট আফটার দ্য ক্লাস। অবশ্যই এটা হতে পারে যে বাচ্চাটিকে ক্লাসের পরে তাকে বোঝানো, বকাবকি করা বা তাকে ভালো করে ওটাকে বুঝিয়ে দেওয়া, এটা হতে পারে। ক্লাস থেকে বের করে দেওয়া এটা তো নিশ্চয়ই একটা ভালো লক্ষণ নয়। একজন টিচার তার দায়িত্ব হচ্ছে তাকে বোঝানো, শেখানো। তাই এখানে এই অপশনটা কোনো মতেই হবে না। তাই অপশন এ যদি না হয়, অপশন এ যদি না হয়, অপশন সি যদি না হয়, অপশন ডি তো হচ্ছে না, কারণ স্টুডেন্টটাকে ইগনোর করার কথা বলছে। তাই আমাদের এখানে অপশন বি হবে। ওকে, নেক্সট চলো, 2009 সালের প্রশ্ন, জুন মাসে। গুড ইভ্যালুয়েশন অফ রিটেন ম্যাটেরিয়াল শুড নট বি বেসড অন, অর্থাৎ একটা পরীক্ষা হয়েছে, রিটেন পরীক্ষা, সেখানে তার মূল্যায়ন কোনটা হবে না, সঠিক মূল্যায়ন কোনটা হবে না। অর্থাৎ এখানে রয়েছে যেগুলি সঠিক মূল্যায়ন হবে, একটা অপশন রয়েছে যেটা হবে না। বলছে এই লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন, তার লিঙ্গুইস্টিক কেমনভাবে তিনি এক্সপ্রেস করেছেন তার ভাষাগত দিক থেকে। অপশন বি, লজিক্যাল প্রেজেন্টেশন, অর্থাৎ যুক্তিগত করে লিখেছে কিনা প্রশ্নটাকে দেখে। অপশন সি, এবিলিটি টু রিপ্রডিউস হোয়াট এভার ইটস রেড, সে যা পড়েছে তা থেকে সে কতটা রিপ্রডিউস করতে পেরেছে, যেটা সে পড়েছে তার থেকে নতুনভাবে কি উদ্ভাবনা করতে পেরেছে। তারপরে ডি, কম্প্রিহেনশন অফ সাবজেক্ট, সে বিষয়টাকে কতটা বুঝেছে, অর্থাৎ কতটা বুঝে সে লিখেছে। তো এবারে যদি আমরা ভালো করে দেখি যে গুড ইভ্যালুয়েশন অফ রিটেন ম্যাটেরিয়াল শুড নট বি বেসড অন, কোনটার উপর ভিত্তি হচ্ছে না, কোনটার উপর হচ্ছে না, তার লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন অবশ্যই ভিত্তি হবে, ভিত্তি দেখতে হবে
লজিক্যাল প্রেজেন্টেশনও অবশ্যই দেখতে হবে, কিন্তু এই যে এবিলিটি টু রিপ্রোডিউস হোয়াট এভার ইজ রিড, সে যা পড়েছে তা লিখে দেবে, সেটাকে রিপ্রোডিউস করে সেটাকে মেনে নেওয়া যাবে? নিশ্চয়ই নয়। তাই এখানে শুড নট বি বেসড অন এই অপশানটা, অপশান সি। তো এর থেকে প্রশ্ন, হোয়াই ডু টিচার্স ইউজ টিচিং এড? কেন শিক্ষক শিক্ষাগত দিক থেকে তিনি শিক্ষা উপকারী কিছু, শিক্ষাকে সাহায্যকারী উপাদান ব্যবহার করেন কেন? টু মেক টিচিং ফান ফিল্ড, শিক্ষাটাকে মজার মতো করে দেওয়ার জন্য। বি, টু টিচ উইদিন আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের আন্ডারস্ট্যান্ডিং যে বোঝার যে প্রক্রিয়াটাকে এক ধাপ এগিয়ে দেওয়ার ক্ষেত্রে। ফর স্টুডেন্টস অ্যাটেনশন, ছাত্রছাত্রীদের মনোযোগ আনার জন্যে। তারপরে টু মেক স্টুডেন্টস অ্যাটেন্টিভ, তাদেরকে মনোযোগী করতে। তো অপশান সি ডি প্রায় একই, আর অপশান এটা ডিফারেন্ট হচ্ছে। তো দেখো অপশান বিটা কিন্তু অধিকভাবে লাগছে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তাদেরকে বেটারভাবে বোঝাতে হয়, বিভিন্নভাবে বোঝাতে হয়, সেদিকে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে হাই করার জন্য কিন্তু টিচিং এডটাকে ইউজ করা হয়। তারপরে আমি যখন বুঝিয়েছিলাম তখন বলেছিলাম। Okay, let's back. Sorry for the interruption. Question number 3. Attitudes, concepts, skills and knowledge are products of. এই সমস্ত উপাদানগুলি, অ্যাটিটিউড মানে আমাদের ভাবভঙ্গি, কনসেপ্ট ধারণা, স্কিল অ্যান্ড নলেজ, এগুলো কিসের উপাদান? ভালো করে দেখো অপশানগুলি। লার্নিং, রিসার্চ, হেরিডিটি, এক্সপ্লেনেশন। কোনটা হবে? ঝটপট। অপশান এ, অবশ্যই লার্নিংয়ের ক্ষেত্রে এইগুলো কিন্তু প্রয়োজন, রিসার্চের ক্ষেত্রে হেরিডিটি, এক্সপ্লেনেশন এর ক্ষেত্রে দরকার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং গিভস মোর ফ্রিডম টু দ্য লার্নার টু ইন্টারাক্ট? শিক্ষার্থীদের সবথেকে বেশি স্বাধীনতা দেওয়া হয় যেখানে তারা ইন্টারাক্ট করতে পারে, অর্থাৎ শিক্ষার্থী বা শিক্ষকের সাথে তারা কথোপকথন করতে পারে। কোথায়? ইউজ অফ ফিল্ম, সিনেমা দেখিয়ে, স্মল গ্রুপ ডিসকাশন, ছোট্ট একটা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে, লেকচার্স বাই এক্সপার্ট, যখন এক্সপার্ট একজন এসে লেকচার দিচ্ছে তখন, ভিউইং কান্ট্রি ওয়াইড ক্লাসরুম প্রোগ্রাম অন টিভি, টিভির মাধ্যমে ক্লাসরুম শিখছে। কোনটা হবে? অবশ্যই স্মল গ্রুপ ডিসকাশন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রোডাক্ট অফ লার্নিং? অর্থাৎ শিক্ষা গ্রহণের জন্য কোনটা জরুরি নয়? ওকে, অপশন এ অ্যাটিটিউড, কনসেপ্টস, বি অপশন সি নলেজ, ম্যাচুরেশন। অর্থাৎ শিক্ষা গ্রহণের জন্য কোনটা আমার কাছে জরুরি? অ্যাটিটিউড জরুরি, কনসেপ্ট জরুরি, নলেজ জরুরি। অর্থাৎ কোনটা জরুরি নয়? ম্যাচুরেশনটা, তোমার ম্যাচুরেশন আসতে পারে না আসতে পারে সেটা কোনো ম্যাটার নয়। তাই জন্য আমার অ্যান্সার হচ্ছে ম্যাচুরেশন। এখানে যেহেতু নট বলেছে, ভালো করে দেখবে কোনটা নয়। ওকে, পরের বছরের কোয়েশ্চেন, 2009 ডিসেম্বরের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, দ্য ইউনিভার্সিটি হুইচ টেলিকাস্ট ইন্টারাকশন এডুকেশনাল প্রোগ্রামস থ্রু ইটস ওন চ্যানেল ইজ? কোন ইউনিভার্সিটির একটা নির্দিষ্ট একটা চ্যানেল রয়েছে যার মাধ্যমে তারা পড়ায়? তো এখানে দেখো, উসমানিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ পুনে, আন্নামালাই ইউনিভার্সিটি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। অবশ্যই তোমাদের নিশ্চয়ই অপশন দেখেই মনে পড়ে গেছে আমাদের ইগনু হচ্ছে নিজস্ব, তাই এখানে অপশন হচ্ছে ডি। তারপরে চলে আসো 2 থেকে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্কিলস আর নিডেড ফর প্রেজেন্ট ডে টিচার টু অ্যাডজাস্ট ইফেক্টিভলি উইথ দ্য ক্লাসরুম টিচিং? অর্থাৎ ক্লাসরুমে শিক্ষার জন্য কোনটা সব থেকে জরুরি? এখানে অপশানগুলি ভালো করে দেখবে। প্রথমে 4টি অপশান দিয়েছে, সেগুলোর মধ্যে একটা হবে না, অনেকগুলি হবে, তাই জন্য কটি হয়ে মিলে হচ্ছে সেগুলো নিচে দেওয়া রয়েছে। আগে ভালো করে অপশানগুলো দেখো। নলেজ অফ টেকনোলজি, অর্থাৎ টেকনিক্যালি তাকে সাউন্ড হতে হবে, অর্থাৎ ধরো কম্পিউটার ইউজ করা, পাওয়ার পয়েন্ট রেডি করা, এগুলো। ইউজ অফ টেকনোলজি ইন টিচিং লার্নিং, টেকনোলজিকে তিনি প্রযুক্তির ক্ষেত্রে অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে তিনি যখন পড়াবেন তখন কি ব্যবহার করার ক্ষেত্রে। অপশন 3 নলেজ অফ স্টুডেন্টস নিডস, ছাত্রছাত্রীদের কি প্রয়োজন সেটা সম্পর্কে জ্ঞান থাকা। অপশন 4 কন্টেন্ট মাস্টারি, অর্থাৎ তিনি যেটা পড়াচ্ছেন সেই কন্টেন্ট, তার বিষয়টির সম্পর্কে মাস্টারি থাকা। তো দেখো এখানে
সব থেকে যেটা মনে হচ্ছে যে এখানে সবগুলোই জরুরি, কিন্তু 1 নম্বরটা ততটা জরুরি নয়। টেকনোলজি সম্পর্কে জ্ঞান থাকবে, ওকে। এইখানে টেকনোলজি মানে কোন সম্পর্কে? মেশিন সারানো সম্পর্কে? না। না তিনি মেকানিক হয়ে টিভি সারাবেন এই ক্ষেত্রে? নিশ্চয়ই নয়। আমাদেরকে দেখতে হবে শিক্ষার ক্ষেত্রে। তাই প্রথম অপশানটা দেখছি এখানে একটা জায়গায় নেই, অপশন সিতে নেই। 2, 3, 4 অপশন সিতে রয়েছে, অর্থাৎ এই অপশানটা হচ্ছে। যদিও ডিটাতে নেই, 1 বিটাতেও নেই, কিন্তু সেখানে আমরা কিন্তু কন্টেন্ট মাস্টারিটা ছেড়ে যাচ্ছি। আবার একটা জায়গায় দেখছি নলেজ অফ স্টুডেন্টস নিডকে ছেড়ে যাচ্ছে, তাই এটা হতে পারে না। তাই আমাদের অপশন সি। নেক্সট প্রশ্ন চলো। সরি। দ্য প্রাইমারি ডিউটি অফ দ্য টিচার ইজ টু, একজন শিক্ষকের প্রাথমিক কর্তব্যটা কি? বলছেন রেজ দ্য ইন্টেলেকচুয়াল স্ট্যান্ডার্ড অফ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের যে ইন্টেলেকচুয়াল বুদ্ধিগত যে স্ট্যান্ডার্ডটাকে সেটা বৃদ্ধি করা। বি বলছে ইমপ্রুভ দ্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অফ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের শারীরিক স্ট্যান্ডার্ডটাকে বৃদ্ধি করা। সি বলেছে হেল্প অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের সার্বিক ডেভেলপমেন্ট বৃদ্ধি করা। তারপরে বলছে ইমবাইব ভ্যালু সিস্টেম ইন দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীর মধ্যে ভ্যালু সিস্টেমটাকে বৃদ্ধি করা। তো এখানে অবশ্যই আমাদের অপশান হবে অপশান, ভালো করে ভেবে বলো দেখি অপশান কী হতে পারে। তাকে অপশান সি। অলরাউন্ড কী করে একজন মানে টিচার করতে পারবে? সব, কারণ তিনি তো একবার শিক্ষার জায়গায় রয়েছে, তিনি শিক্ষাগত দিক থেকে করতে পারে। বাকিটা তো ফ্যামিলি করবে, টিচার পেরেন্টস করবে। তাই অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্টস এটা কিন্তু টিচাররা সব কিছু করতে পারে না। এরপরে আসি মাইক্রো টিচিং ইজ মোর ইফেক্টিভ, অর্থাৎ মাইক্রো টিচিং কোথায় করা হয়ে থাকে, সব থেকে বেশি কার্যকরী কোথায় হচ্ছে? ডিউরিং দ্য প্রিপারেশন ফর টিচিং প্র্যাকটিস, যখন টিচিং প্র্যাকটিস একজন টিচার হবে, তিনি তার শিক্ষাগত পুঁথিগত বিদ্যা শেষ করেছে, তিনি ট্রেনিং নিচ্ছেন, তার পূর্বে ডিউরিং দ্য টিচিং প্র্যাকটিস, যখন তিনি সেই টিচিং প্র্যাকটিস বা টিচিং যখন প্রশিক্ষণ নিচ্ছেন সেই তখন করবে, অর্থাৎ চলাকালীন করবেন, না আফটার দ্য টিচিং প্র্যাকটিস, না তার টিচিং প্র্যাকটিস সেটা হয়ে গেছে তারপরে করবেন, না ডি বলেছে সর্বদা। তো মাইক্রো টিচিং সাধারণত যখন আমরা দেখি যে বিএড যখন তারা করে, ব্যাচেলর ইন এডুকেশন, তাদের শিক্ষাগত ডিগ্রি অর্জনের পর তাদের কিন্তু সেখানে যখন সেই চলাকালীন, অর্থাৎ তাদের টিচিং প্র্যাকটিস চলাকালীন কিন্তু মাইক্রো টিচিং হয়ে থাকে। তাই এখানে আমার অপশন হবে ডিউরিং দ্য টিচিং প্র্যাকটিস। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট কোয়ালিটি দ্য স্টুডেন্টস লাইক দ্য মোস্ট ইন এ টিচার, একজন টিচারের মধ্যে কোন গুণটা সব থেকে ছাত্রছাত্রীরা পছন্দ করেন? আইডিয়ালিস্ট ফিলোসফি, অর্থাৎ আদর্শগত তিনি তার ধারা দেখাবেন, সারাক্ষণ তিনি আইডিয়ালিস্টিক কথা বলবেন। অপশন বি কম্পেশন, অর্থাৎ সবসময় তিনি বুঝবেন যে একটু আন্ডারস্ট্যান্ডিং হবে স্টুডেন্টরা কী চায়, কী নিতে চাইছে না, তাদের মেন্টালিটি কেমন, কতটা বুঝবেন। অপশন সি ডিসিপ্লিন, ডিসিপ্লিন হবেন, সমস্ত টিচার হন, এন্টারটেনিং, আনন্দ ফুর্তি করবেন। তো এখানে আমাদের সব থেকে যেটা অপশন, যেটা আমি অ্যাজ এ টিচার বা আমি একজন স্টুডেন্ট হিসেবে যেটা ভালো লাগবে, সেটা হচ্ছে একজন টিচার যিনি কম্পেশন হবে, যিনি বুঝবেন আমাদের কোনটা নিড বা না নিড। তাই ওইখানে অপশন বি হবে। চলো নেক্সট প্রশ্ন, 2010 সালের জুন মাসের প্রশ্ন আমরা ধরেছি। প্রথম প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ এ গুড টিচার, একজন ভালো শিক্ষকের সব থেকে বড় গুণ কোনটি, মোস্ট ইম্পর্টেন্ট গুণ? পাংচুয়ালিটি অ্যান্ড সিনসিয়ারিটি, অর্থাৎ সময়ানুবর্তিতা এবং তার সব কিছুর প্রতি তিনি সিনসিয়ার থাকবেন। বি বলছে কন্টেন্ট মাস্টারি, অর্থাৎ বিষয়বস্তু থেকে তিনি মাস্টারি হবেন। কন্টেন্ট মাস্টারি অ্যান্ড রিয়াক্টিভ, অর্থাৎ কন্টেন্ট মাস্টারির পাশাপাশি তিনি অ্যাক্টিভ সক্রিয় হবেন। তারপরে ডি বলেছেন কন্টেন্ট মাস্টারি অ্যান্ড সোশিয়েবল, এবং তিনি সামাজিকভাবে সব কিছুতে তিনি বুঝবেন, মানে সোশিয়েবল হবে, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার থাকবে। তো এখানে অবশ্যই আমাদের কন্টেন্ট মাস্টারি দরকার। একজন টিচারের মধ্যে কন্টেন্ট মাস্টারি না থাকলে তিনি কী পড়াবেন? তার পাশাপাশি তাকে কিন্তু সোশিয়েবল হতে হবে, অর্থাৎ তিনি ছাত্রছাত্রীভাবে ভালোভাবে মিক্স হতে পারবেন। তাই অপশন ডি। দ্য প্রাইমারি রেসপন্সিবিলিটি ফর দ্য টিচার্স অ্যাডজাস্টমেন্ট লাইজ উইথ, অর্থাৎ শিক্ষকরা অ্যাডজাস্টমেন্ট করেন প্যাসিভভাবে, কীভাবে? ওকে, অপশন এ দ্য চিলড্রেন, ছাত্র মানে শিশুদের সাথে। দ্য রেসপন্সিবিলিটি মানে তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই কোশ্চেনটা, যে তিনি টিচাররা কীভাবে তিনি তার স্টুডেন্টদেরকে দেখবেন। ওকে,
প্রথমত রেসপন্সিবিলিটি কীভাবে তিনি করবেন, অ্যাডজাস্ট করবেন। দ্য চিলড্রেন, তিনি প্রথমে ভাববেন তার স্টুডেন্টরা হচ্ছে শিশুদের মতো। বি বলেছে দ্য প্রিন্সিপালের মতো। দ্য টিচার হিমসেলফ, নিজেকে। দ্য কমিউনিটি, প্রথমে অ্যাডজাস্ট করতে হবে চিলড্রেনের সাথে। তারপরে as per the NCT norm, what should be the staff strength for a unit of 100 students at B.Ed level? B.Ed লেভেলে 100 জন ছাত্রদের মধ্যে সেখানে টিচিং স্টাফ কেমন হওয়া উচিত, মানে কতজন স্টুডেন্টের জন্য একজন টিচার হওয়া উচিত। তো অবশ্যই খুব ইজি এখানে প্রশ্ন, যে 100 জন, এটা গণিতের অপশন হয়ে গেল। যে অপশানটি রয়েছে 10 × 100, তাহলে অপশানটা হচ্ছে 1 + 10, তাই না? খুব ইজি ছিল প্রশ্নটা। চারের দাগে, রিসার্চ হ্যাড শোন দ্যাট দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট সিমটম অফ নার্ভাস ইনস্টেবিলিটি অ্যামাং টিচার্স ইজ, টিচারদের সব থেকে নার্ভাস কখন লাগে? বলেছে অপশনগুলি ডাইজেস্টিভ আপসেটস, এক্সপ্লোসিভ বিহেভিয়ার, ফ্যাটিক, ওয়ারি। কোনটি? এত কিছু ভাবার দরকার নেই। সব থেকে যেটা হচ্ছে যে টিচারের মধ্যে যেটা গুণটা সব থেকে বাজে যেটা হচ্ছে তা হচ্ছে যে এক্সপ্লোসিভ বিহেভিয়ার, একটু উদ্ধত টাইপের, সেটাই স্টুডেন্টরা কিন্তু পছন্দ করে না, এবং এটা অধিকাংশ দেখা গেছে। তারপরে 5 থেকে প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? নিচের কোন স্টেটমেন্টটি সঠিক? সিলেবাস ইজ এন অ্যানেক্সার টু দ্য কারিকুলাম, কারিকুলামের এখানে সংবিদ্ধ বা যদি বলি সংযুক্তি হিসাবে সিলেবাস হচ্ছে কারিকুলামের সংযুক্তি, মানে অ্যানেক্সার হিসেবে কাজ করছে। বি, কারিকুলাম ইজ দ্য সেম ইন অল এডুকেশনাল ইনস্টিটিউশনস, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কারিকুলাম হচ্ছে একই। কারিকুলাম ইনক্লুডস বোথ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এডুকেশন, যেখানে সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকে। কারিকুলাম ডাজ নট ইনক্লুড ম্যাথডস অফ ইভলিউশন, কারিকুলামের মধ্যে মূল্যায়ন প্রক্রিয়া থাকে না। তোমরা নিশ্চয়ই, আমরা যখন বুঝিয়েছিলাম যে কারিকুলাম জিনিসটা কী, এবং এমনকি এইরকম একটা প্রশ্ন এসেছিল আমরা যখন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করছিলাম, প্রবাবলি 2004 বা 2003 ছিল, 2005 ছিল, একটু দেখে নেবে। তো সেখানে কিন্তু কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট ছিল, কিন্তু এখানে কোয়েশ্চেন অপশানগুলো ডিফারেন্ট রয়েছে। তো এখানে বলেছে যে কোনটা স্টেটমেন্ট কারেক্ট। দেখো, কারিকুলাম হচ্ছে এমন জিনিস যার মধ্যে সিলেবাস অন্তর্গত, তাই এটা কিন্তু এখানে প্রথমে যে বলেছে সংযুক্তি, কোনো মতে নয়, সংযুক্তি একেবারেই হবে না, প্রথম অপশান হবে না, কারণ এটা তারই একটা পার্ট। বলেছে সমস্ত ইনস্টিটিউশনে একই কারিকুলাম, না, এটাও করা হয় না। তারপরে বলা হয়েছে কারিকুলাম মধ্যে ফর্মাল এবং ইনফর্মাল এডুকেশন থাকে, এটা কিন্তু কারেক্ট। অর্থাৎ সেখানে যেরকম সাবজেক্টগত শিক্ষার বিষয় রয়েছে, তেমন শারীরিক দিক থেকে ফিজিক্যাল এডুকেশন, সেরকম আর্টসের দিক থেকে সঙ্গীত, চিত্র অঙ্কন, এগুলো রয়েছে। তাই এটা হচ্ছে কারেক্ট অপশান। আরেকটা দেখে নিই, বলছে কারিকুলামের মধ্যে মূল্যায়ন প্রক্রিয়া নেই, এটা তো সব থেকে একবারে ভুল কথা, তাই এটা হবে না, অপশান সিটাই হবে। বলেছে এ সাকসেসফুল টিচার ইজ ওয়ান হু ইজ, একজন সফল শিক্ষক কে কেমন হবেন? কম্প্যাশনেট অ্যান্ড ডিসিপ্লিনারিয়ান, তিনি কম্প্যাশনেটও হবেন, ডিসিপ্লিনারিয়ান হবেন, অবশ্যই খুব ভালো গুণ এটা। কোয়াইট অ্যান্ড রিয়াক্টিভ, শান্ত এবং প্রতিক্রিয়াশীল, ততটা হচ্ছে না। টলারেন্ট, সহ্যশীল এবং ডমিনেটিং, না, ডমিনেটিং হবে না টিচার। অপশান ডি, প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ, নিষ্ক্রিয় সক্রিয়। তো এই 3টি অপশান কোনোটাই সুটেবল মনে হচ্ছে না আমাদের, তাই আমাদের অপশান এটাই কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, 2010 সালের প্রথম প্রশ্ন। সাম স্টুডেন্টস ইন ক্লাস এক্সিবিট গ্রেট কিউরিওসিটি ফর লার্নিং, কেউ ছাত্রছাত্রী তাদের শিক্ষার প্রতি গভীর আগ্রহশীল। ইট মে বি, এর কারণ বিকজ সাচ চিলড্রেন, এরকম চিলড্রেন কেন হয়? বলেছে এ, তারা হচ্ছে গিফটেড, তারা খুব মানে জন্মসূত্রেই তারা এরকম খুব গিফটেড। কাম ফ্রম রিচ ফ্যামিলিজ, আর্টিফিশিয়াল বিহেভিয়ার, তারা অতিরিক্তভাবে শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক, কিন্তু তারা ভান দেখায় প্রচুর। ক্রিয়েট ইনডিসিপ্লিন ইন দ্য ক্লাস, তো এর মধ্যে সব থেকে যেটা জরুরি হচ্ছে যে কিছু কিছু স্টুডেন্ট, হ্যাঁ সত্যিই তারা হচ্ছে গিফটেড, তারা কিন্তু বার্থ গিফটেড, তারা হচ্ছে প্রথম থেকে এরকম তারা মনে হয় জন্মসূত্রে তারা খুব ট্যালেন্টেড হয়ে থাকে, এটা হবে প্রথম অপশান। অপশান 2,
কোয়েশ্চেন 2, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ এ গুড টিচার ইজ। এই প্রশ্নগুলো বারবার ঘুরে আসছে, দেখতেই পাচ্ছ। তার কারণ হচ্ছে আমাদের কিন্তু টিচার্সের ক্যারেক্টারিস্টিক্স জানতে হবে। সব কিছু আলোচনা করেছি, দেখে নেবে। অর্থাৎ আমাদের মেন ভিডিওগুলো যেগুলো আমরা টিচিং অ্যাপটিটিউডকে নিয়ে লিখেছিলাম সেগুলো আগে দেখে নেবে। সেই ভিডিওগুলো আমি লিঙ্ক আমি দিয়ে দেবো এখানে, যদি না দেখে থাকো। তারপরে আসে প্রশ্নে, কোন গুণটি সবথেকে গুরুত্বপূর্ণ? সাউন্ড নলেজ অফ সাবজেক্ট ম্যাটার, বিষয়ে গভীর জ্ঞান থাকবে। গুড কমিউনিকেশন স্কিল, ভালো বক্তা হতে হবে তিনি। কনসার্ন ফর স্টুডেন্টস ওয়েলফেয়ার, সবসময় ছাত্রছাত্রীদের ভালোটা বুঝবেন। ইফেক্টিভ লিডারশিপ কোয়ালিটিজ। তো সবগুলোই কিন্তু ভালো, কিন্তু বলেছি যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ এ গুড টিচার, কোয়ালিটি এখানে জায়গায় করছে, তাহলে কিন্তু গুড কমিউনিকেটার হতে হবে। নেক্সট প্রশ্ন চলো, কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যাপ্রোপ্রিয়েট ইন রেসপেক্ট অফ টিচার স্টুডেন্ট রিলেশনশিপ? কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ, কোনটা সবথেকে জরুরি? ভেরি ইনফর্মাল অ্যান্ড ইন্টিমেট, ফার্স্ট অপশন। অপশন বি, লিমিটেড টু ক্লাসরুম অনলি। কর্ডিয়াল অ্যান্ড রেসপেক্টফুল। ইনডিফারেন্ট, উদাসীন। তো এখানে একজন টিচার তিনি শুধু ইনফর্মাল এবং ইন্টিমেট হবে না, আবার সেরকম লিমিটেড ক্লাসরুমের মধ্যে থাকবেন, বাইরে আলাদা হয়ে যাবেন, তেমন হবে না। আর অপশানটি তো ইনডিফারেন্ট কোনো মতেই নয়, তাই আমাদের অপশান সি, কর্ডিয়াল, অর্থাৎ খুব হৃদয়গ্রাহী এবং রেসপেক্টফুল, ছাত্রছাত্রীদেরকেও তিনি সম্মান করেন। কোয়েশ্চেন 4, দ্য অ্যাকাডেমিক পারফরমেন্স অফ স্টুডেন্টস ক্যান বি ইমপ্রুভড ইফ পেরেন্টস আর এনকারেজ টু। যদি ছাত্রছাত্রীর বাবা মারা যদি উৎসাহিত হন, কিসে উৎসাহিত হবেন? অপশন এ, সুপারভাইজ দ্য ওয়ার্ক অফ দেয়ার ওয়ার্ডস, তাদের ওয়ার্ডসের কাজগুলি যিনি পরিচর্যা করা রয়েছেন তাদের কাজে তাদেরকে সেই সমস্ত কাজগুলি লক্ষ্য করা। অ্যারেঞ্জ ফর এক্সট্রা টিউশন লাগিয়ে দেওয়া। রিমেন আনকনসার্ন অ্যাবাউট ইট, কোনো চিন্তাশীল না হওয়া। ইন্টারেক্ট উইথ টিচার্স ফ্রিকুয়েন্টলি, শিক্ষকদের সাথে প্রতিনিয়ত কথা বলা। অবশ্যই এটা হবে। তার সাথে ছাত্রছাত্রীদের যদি বাবা মার যদি টিচারদের সাথে যোগাযোগ রাখেন, কেমন ছাত্রছাত্রীরা পড়ছে, সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু তার থেকে জরুরি হয়ে যায় যে টিচার যে সমস্ত ক্লাসে পড়া দিচ্ছেন, সে পড়াগুলি বাড়িতে এসে পড়ছে কি না সেগুলো দেখা কার দরকার? টিচারের থেকে পেরেন্টসদের দেখা। টিচারকে যদি জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ পড়ছে, না পড়ছে বলে দেবে, কিন্তু সব থেকে জরুরি হচ্ছে আদৌ কি সে ছেলেটি পড়ছে, নিজেকে বাড়িতে দেখতে হবে। তাই প্রথম অপশনটা হচ্ছে সুপারভাইজ দ্য ওয়ার্ক অফ দেয়ার ওয়ার্ডস। ওকে, পরের প্রশ্ন, ইন এ লাইভলি ক্লাসরুম সিচুয়েশন দেয়ার ইজ লাইকলি টু বি। একটা লাইভ ক্লাসরুমে কী হওয়া উচিত? অকেশনাল রোডস অর লাফটার, সারাক্ষণ যদি চিৎকার চেঁচামেচি, এগুলো কমপ্লিট সাইলেন্স, খুব পুরো একেবারে পিন ড্রপ সাইলেন্স থাকবে। অপশন সি, ফ্রিকুয়েন্ট টিচার স্টুডেন্ট ডায়ালগ, টিচার স্টুডেন্টের মধ্যে একটা কথোপকথন হচ্ছে, শিক্ষক পড়াচ্ছেন, কোথাও বুঝতে না পারলে ছাত্ররা জিজ্ঞাসা করছেন, এটা হবে। লাউড ডিসকাশন অ্যামাং স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা একে অপরের সাথে চিৎকার করে কথা বলবে, এটা নিশ্চয়ই নয়। অপশন সি হবে, খুব অনায়াসে আমরা বলতে পারবো টিচারের সাথে স্টুডেন্টদের একটা ইন্টারাক্ট হওয়া উচিত, ডায়ালগ হওয়া উচিত। লাস্ট কোয়েশ্চেন, ইফ এ পেরেন্ট অ্যাপ্রোচেস দ্য টিচার টু ডু সাম ফেভার টু হিজ অর হার ওয়ার্ক ইন দ্য এক্সামিনেশন দ্য টিচার শুড। যদি একজন স্টুডেন্টের বাবা বা মা আসে এবং শিক্ষককে বলে যে আমার ছেলেটার রেজাল্ট একটু দেখে দেবেন, ভালো করে দেবেন, তখন কী করা উচিত? ট্রাই টু হেল্প হিম, শিক্ষককে উচিত তার পেরেন্টসের কথা শুনে তাকে হেল্প করা। আস্ক হিম নট টু টক ইন দোজ ম্যানার্স, এইরকমভাবে কথা না বলার জন্য তাকে বলা। অপশন সি, রিফিউজ পোলাইটলি অ্যান্ড ফার্মলি, দৃঢ়শীলভাবে এবং পোলাইটলি বিনম্রভাবে বুঝিয়ে দিয়ে তাকে বলা। আস্ক হিম রুডলি টু গো অ্যাওয়ে, নিষ্ঠুর হয়ে বলে দেওয়া, যাও চলে যান, এরকমভাবে করতে পারবো না। তো এখানে যে অপশনগুলি রয়েছে, অপশন সি অবশ্যই পোলাইটলি এবং ফার্মলি করতে হবে। তো এই হচ্ছে আলোচনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী লেকচারের জন্য অপেক্ষা করবে, কারণ পরবর্তী লেকচারে আমরা প্রায় রিসেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। 2010 অবধি চলে এসেছি, আমরা বাকিগুলো করব। ধন্যবাদ, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই।